নমস্কার, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে একটা স্কুল, যোধপুর পার্ক গার্লস হাই স্কুল, এখানকার একটা বায়োলজির কোশ্চেন, একটা 35 মার্কসের একটা কোশ্চেন আমরা আলোচনা করব। এটা হচ্ছে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর একটা মডেল কোশ্চেন। তো যদি কোশ্চেনগুলো লক্ষ্য করি, টোটাল এখানে 35টা কোশ্চেন আছে, সেগুলো সম্পর্কে আলোচনা করব এবং প্রত্যেকটা অপশন সম্পর্কে আমরা ভালোভাবে জানবো যে এখান থেকে আরও কী কী কোশ্চেন তোমরা পেতে পারো। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা, তোমরা মন দিয়ে ভিডিওটা দেখবে। তাহলে আর দেরি না করে আলোচনা করা যাক। 1 নম্বর কোশ্চেন যেটা হচ্ছে, কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ কোনো নির্দিষ্ট প্রজাতিকে বলে। একটা নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ কোনো প্রজাতিকে বলা হয়, মানে একটা প্রজাতি আছে যে প্রজাতিটা একটা নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ, যে হতে পারে যে এটা একটা জিওগ্রাফিক্যাল এরিয়া, একটা ভৌগোলিক এরিয়া, এবং এখানে হয়তো প্রজাতি আছে, এখানে একটা প্রজাতি আছে এবং সেই এলাকাতেই সীমাবদ্ধ, মানে সেই এলাকাতেই প্রজাতিটা পাওয়া যাচ্ছে, অন্য কোথাও পাওয়া যায় না। তাহলে এটা কি, এটা যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে এন্ডেমিক স্পিসিস, স্থানিক প্রজাতি। স্থানিক মানে সে একটা জায়গাতেই পাওয়া যাচ্ছে, সেটা অন্য কোথাও পাওয়া যায় না। তো এরকম যেসব ঘটনা, এরকম যে প্রজাতিগুলো, সেগুলোকে বলা হচ্ছে স্থানিক প্রজাতি বা এন্ডেমিক স্পিসিস। তারপর 2 নম্বরটা দেখব। 2 নম্বর কোশ্চেন যেটা বলছে যে দুটি পদের সমন্বয়ে দ্বিপদ নামকরণ করা হয়, তা কি? তাহলে আমরা প্রত্যেকেই জানি যখন দ্বিপদ নাম করা হয় তখন এখানে দুটি পদ থাকে, একটা জেনাস নেম অ্যান্ড একটা স্পিসিস নেম। তাহলে প্রথমটাকে বলবো গণ এবং তারপরটাকে বলবো প্রজাতি। তাহলে বিজ্ঞানসম্মত নামের ক্ষেত্রে গণ এবং প্রজাতি এই দুটো মিলেই দ্বিপদ নামকরণ করা হয়। এখানে সঠিক উত্তর হলো অপশন এ। 3 নম্বর কোশ্চেনটা দেখব, যে সকল ব্যাকটেরিয়ার দেহে ফ্লাজেলা থাকে না তাদের বলে। মানে হয়তো এমন একটা ব্যাকটেরিয়া যেটায় কোনো ফ্লাজেলা নেই, এটা একটা ব্যাকটেরিয়া, এখানে কোনো ফ্লাজেলা নেই। আমরা কি জানি যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অনেক ব্যাকটেরিয়া আছে যারা গমন করে। তাহলে কিছু ব্যাকটেরিয়া আছে যারা গমন করে, তারা কিসের সাহায্য করে? ফ্লাজেলার সাহায্য করছে। কিন্তু অনেক ব্যাকটেরিয়া আছে যারা গমন করছে না, তাদেরকে কি বলা হয়, মানে যাদের ফ্লাজেলা অ্যাবসেন্ট থাকে, এটাকে বলা হয় অ্যাট্রিকাস ব্যাকটেরিয়া, অ্যাট্রিকাস। তাহলে এখানে কিছু আমরা দেখে নেব যে ফ্লাজেলার উপস্থিতি অনুসারে ব্যাকটেরিয়াকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা যদি দেখি, তাহলে তোমরা লক্ষ্য করো যে অ্যাট্রিকাস, অ্যাট্রিকাস বলতে গেলে যেখানে কি হয় যে ফ্লাজেলা নেই। মনোট্রিকাস, মনোট্রিকাস বলতে গেলে এখানে ফ্লাজেলা আছে কিন্তু ফ্লাজেলার সংখ্যা হচ্ছে একটাই, এবং এটা কী হয়, ওদের দেহের এক প্রান্তে থাকছে। অ্যাম্পিট্রিকাস, অ্যাম্পিট্রাইকাস মানে হচ্ছে যে এখানে ফ্লাজেলা আছে কিন্তু ফ্লাজেলাটা দেহের 2 প্রান্তে আছে এবং একটা করে ফ্লাজেলা আছে, মানে এক প্রান্তে একটা এবং ঠিক বিপরীত প্রান্তে আর একটা ফ্লাজেলা, এটাকে বলা হয় অ্যাম্পিট্রাইকাস। অ্যাম্পি মানে হচ্ছে বোথ, 2 সাইডে আছে। তারপর সেফালোট্রাইকাস, সেফালোট্রাইকাসের ক্ষেত্রে কি হয়, 2 প্রান্তে আছে, 2 প্রান্তে আছে কিন্তু গুচ্ছাকারে আছে, গুচ্ছাকারে আছে, 2 প্রান্তে আছে। পেরিট্রাইকাস, পেরিট্রাইকাসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ওর সারা দেহে আছে, মানে ওর যে বডির যে সার্ফেস আছে, বডির সার্ফেস বরাবর চারিদিকে ছড়িয়ে আছে, এটাকে বলা হয় পেরিট্রাইকাস। আর লোফোট্রাইকাস মানে, লোফোট্রাইকাস মানে হচ্ছে যে বডির একটা প্রান্তে গুচ্ছাকারে আছে, এটাকে লোফোট্রাইকাস বলা হয়। যেমন মনোট্রাইকাসের ক্ষেত্রে দেখলাম যে একটা প্রান্তে একটাই আছে, কিন্তু লোফোট্রাইকাসে কি দেখব যে একটা প্রান্তে আছে কিন্তু গুচ্ছাকারে আছে। তাহলে এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আরও বিভিন্ন রকমভাবে দিতে পারে, যে হয়তো একটা কোশ্চেন দিয়ে দিল তোমাদের যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যদি ফ্লাজেলাটা ওর দেহের সারা তল বরাবর থাকে তখন তাকে কি বলবো, তাহলে তখন তাকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি পেরিট্রাইকাস। সেরকম হয়তো বলে দিল যে ব্যাকটেরিয়াতে ফ্লাজেলার সংখ্যা যখন একটা হয় তখন সেটাকে কি বলা হয়, তখন কি হবে, মনোট্রাইকাস। তো এইভাবেও কোশ্চেন বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে। তারপরে কোশ্চেন 4 নম্বর কোশ্চেনটা একটু লক্ষ্য করব। 4 নম্বর কোশ্চেনে যেটা বলা হচ্ছে যে যে সকল শৈবাল ও ছত্রাকের সহাবস্থানকে কি বলা হয়, শৈবাল ও ছত্রাকের সহাবস্থানকে বলা হয় কি, লাইকেন বলা হচ্ছে। তাহলে কি হচ্ছে যে এমন একটা সম্পর্ক এখানে, একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, যেখানে কি হয় দুটো প্রজাতি এখানে লাভবান হবে এবং শৈবাল এবং ছত্রাক দুজনে একসাথে থাকবে এবং দুটো প্রজাতি লাভবান হবে।
তাহলে কি হয়, এই যে লাইকেন সম্পর্ক, এখানে শৈবাল যেটা হয়, শৈবালটা কি লাভবান হয়, শৈবালটা একটা আশ্রয় পায় ছত্রাকের দেহে, এবং ছত্রাকটা কি হয়, শৈবালের দেহ থেকে পুষ্টি পেতে পারে। মানে শৈবাল যে সালোক সংশ্লেষে খাবার তৈরি করবে, ছত্রাকটা সেটা পেতে পারে। তো এভাবে একটা কি হয় যে একটা সম্পর্ক এদের মধ্যে, দুজনেই কিন্তু লাভবান হচ্ছে, কেউ বাসস্থানের জন্য হতে পারে, কেউ পুষ্টির জন্য হতে পারে, এরকমভাবে কিন্তু সম্পর্ক হয়। তাহলে যে একটা লাইকেনের ক্ষেত্রে শৈবালের দেহটাকে কি বলা হয়, একটা লাইকেনের ক্ষেত্রে তাহলে দুটো দেহ, একটা শৈবালের দেহ, একটা ছত্রাকের দেহ। তাহলে মনে রাখবে এটা, যে একটা লাইকেনের ক্ষেত্রে শৈবালের দেহ যেটা আছে সেটাকে বলা হয় মাইক্রোবায়ন্ট, শৈবালের দেহকে বলা হয় ফাইকোবায়ন্ট, শৈবালের দেহটাকে বলা হয় ফাইকোবায়ন্ট, আর ছত্রাকের যে দেহটা এটাকে বলা হয় মাইক্রোবায়ন্ট। তাহলে এটা মনে রাখবে। তারপর 5 নম্বর কোশ্চেনটা দেখব, জিলাডিয়াম গ্রাসিলারিয়া নামক শৈবাল থেকে প্রাপ্ত অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উপাদানটি হলো। তার মানে কি হয়, যে জিলাডিয়াম গ্রাসিলারিয়া বলে প্রজাতি আছে, এগুলো সাধারণত লাল শৈবাল, রেড অ্যালগি। তাহলে এই যে রেড অ্যালগি জিলাডিয়াম গ্রাসিলারিয়া, এখান থেকে কী এমন পাওয়া যায় যেটা অর্থনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ? কারেক্ট অপশন হবে আগার, বা অনেক সময় এটাকে আগার আগার বলা হয়। তাহলে আগার বা আগার আগার যেটাই হোক, এটা হচ্ছে জিলাডিয়াম গ্রাসিলারিয়া থেকে পাওয়া যায়। এবং এই যে আগার, এটা কিন্তু অনেক কিছু প্রস্তুতিতে লাগছে, কেক প্রস্তুতি বা বিভিন্ন রকম খাদ্যদ্রব্য প্রস্তুতিতে লাগে। তাছাড়াও আগারটা ল্যাব বিভিন্ন রকম গবেষণাগারে আগার প্রয়োজন হয়, অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস পদ্ধতি করার জন্য আগার প্রয়োজন হয়। তাহলে এগুলোও খুবই গুরুত্বপূর্ণ। তাহলে লাল শৈবাল জিলাডিয়াম গ্রাসিলারিয়া থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আগার। 6 নম্বর কোশ্চেনটা দেখব, ব্রায়োফাইটা গোষ্ঠীর উদ্ভিদের উভচর বলা হয় কেন? মানে ব্রায়োফাইটাকে বলা হয় কি, যে অ্যামফিবিয়া অফ প্ল্যান্ট কিংডম। ব্রায়োফাইটাকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যামফিবিয়া অফ প্ল্যান্ট কিংডম, অ্যামফিবিয়ান অফ প্ল্যান্ট কিংডম, উদ্ভিদ জগতের উভচর। কেন বলা হচ্ছে এটা উদ্ভিদ জগতের উভচর? তাহলে এটা উদ্ভিদ জগতের উভচর বলা হয় কারণ এরা আর্দ্র স্থলজ পরিবেশে বসবাস করে। এটা হতে পারে কারণ এরা কি হয়, যেখানে সাধারণত যেটা একটু হিউমিড এরিয়া, যেখানে স্যাঁতসেঁতে একটু জল আছে, এরকম জায়গায় বসবাস করছে, ছায়াযুক্ত জায়গা, হিউমিড এরিয়া, স্যাঁতসেঁতে এরকম জায়গায় বসবাস করছে, সাধারণত পুকুরের পাড়ে বা কোনো একটা কাঠের উপরে, যেখানে ভেজা এরকম পরিবেশে জন্মায়। আর একটা জিনিস, যে এদের নিষেকের জন্য জলের প্রয়োজন, একদম সঠিক, যে এদের নিষেকের জন্য কিন্তু জলের প্রয়োজন হচ্ছে। তার মানে এরা কি হয়, ভিজে স্যাঁতসেঁতে জায়গায় জন্মাচ্ছে এবং এদের নিষেকের জন্য জলের প্রয়োজন হচ্ছে, কারণ এদের যে মেল গ্যামেটটা নির্গত হয় সেটা জলের মাধ্যমেই কি হয়, ফিমেল গ্যামেটটাকে নিষিক্ত করে। তাহলে এখানে সঠিক উত্তর হবে এ বি উভয়ই হবে। তারপরের কোশ্চেনটা হচ্ছে কোশ্চেন নাম্বার 7। এখানে যেটা দেখব, প্রদত্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি আর্থ্রোপোডার বৈশিষ্ট্য না? আর্থ্রোপোডার বৈশিষ্ট্য কোনটা না? তাহলে এখানে দেখতে পাচ্ছি মাংসলপদ, সন্ধিল উপাঙ্গ, পুঞ্জাক্ষী, কার্টিন নির্মিত বহিঃকঙ্কাল। তাহলে একটা আর্থ্রোপোডার ক্ষেত্রে আমরা যদি দেখি, ধরো এটা একটা এইভাবে, এটা যদি একটা আর্থ্রোপোডা হয়, আর্থ্রোপোডা বা এটা ধরো ককরোচ, তাহলে এদের বাইরে যে আবরণটা থাকে সেটাকে কিন্তু কার্টিন বলা হয়। কার্টিন তো থাকছে। তারপর এদের সন্ধিল উপাঙ্গ থাকে, ধরো এদের ক্ষেত্রে এরকম কি হয়, বিভিন্ন রকম সন্ধিল উপাঙ্গ এইভাবে থাকতে পারে। সন্ধিল উপাঙ্গ বলতে গেলে জয়েন্টেড অ্যাপেন্ডেজেস এরকম থাকতে পারে, সন্ধিল উপাঙ্গ থাকতে পারে। ওদের ক্ষেত্রে পুঞ্জাক্ষী থাকতে পারে, থাকতে পারে, এটা হচ্ছে পুঞ্জাক্ষী। তাহলে কার্টিন থাকে, সন্ধিল উপাঙ্গ থাকে, পুঞ্জাক্ষী থাকে, তার মানে এগুলো সব থাকছে, সন্ধিল উপাঙ্গ থাকছে, কার্টিন থাকছে, পুঞ্জাক্ষী থাকছে। কিন্তু কি থাকছে না ওদের ক্ষেত্রে মাংসল পদ থাকে না, মাস্কুলার ফুট, এটা ওদের ক্ষেত্রে থাকে না। তাহলে মাংসল পদ কার ক্ষেত্রে থাকে? মাংসল পদ নর্মালি কার ক্ষেত্রে থাকে? মোলাস্কার ক্ষেত্রে থাকে, মোলাস্কার ক্ষেত্রে মাংসল পদ থাকছে। তাহলে এখানে সঠিক উত্তর যেটা হচ্ছে 7 এ, মাংসল পদ। তারপর 8 কোশ্চেনটা একটু লক্ষ্য করো, যে প্রদত্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোন বৈশিষ্ট্যটি সকল করডাটা পর্বভুক্ত প্রাণীর বৈশিষ্ট্য নয়? মানে এখানে যেটা বলতে চাইছে, যে এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে যেগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য আছে যেটা করডাটার অন্তর্ভুক্ত না, বাকি সব বৈশিষ্ট্যগুলো কিন্তু করডাটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে আমরা অপশানগুলো যদি দেখি,
জীবনের যে কোনো দশায় নোটোকর্ডের উপস্থিতি। হ্যাঁ, কর্ডাটার ক্ষেত্রে জীবনের যে কোনো দশায় নোটোকর্ড থাকবেই। হতে পারে সেটা ভ্রূণ অবস্থায় আছে, হতে পারে সেটা সারা জীবন হয়তো আছে। যেমন ইউরোকর্ডাটা সেফালোকর্ডাটাতে কী হয়, যে নোটোকর্ড যেটা যদি থাকে তাহলে এটা কিন্তু ওদের হোল লাইফ থাকছে, সারা জীবন থাকছে। সিলোমের উপস্থিতি, সিলোমের উপস্থিতিটাও কিন্তু কর্ডাটার ক্যারেক্টার, কারণ সিলোমের উপস্থিতি আমরা কোথায় দেখেছিলাম? অ্যানেলিডা। তাহলে অ্যানেলিডা থেকে প্রকৃত সিলোমের উপস্থিতি দেখা যায়। তাহলে অ্যানেলিডা থেকে কর্ডাটা অবধি সবার ক্ষেত্রেই কিন্তু প্রকৃত সিলোম দেখা যায়। তাহলে এখানে সিলোমের উপস্থিতি কিন্তু কর্ডাটার ক্যারেক্টার একটা। গলবিলীয় ফুলকা ছিদ্রের উপস্থিতি, হ্যাঁ এটাও একটা অপশন সঠিক, যে কর্ডাটার ক্যারেক্টার কি? ফ্যারেঞ্জিয়াল গিলস্লিটস বা গলবিলীয় ফুলকা ছিদ্র। তাহলে এটাও এদের ক্ষেত্রে দেখা যায় কর্ডাটার ক্ষেত্রে। কিন্তু মধ্যচ্ছদার উপস্থিতি, মধ্যচ্ছদা মানে ডায়াফ্রাম, ডায়াফ্রাম ডায়াফ্রাম বা মধ্যচ্ছদার উপস্থিতি। তাহলে এটা কি সঠিক হবে? এটা সঠিক না। কারণ কি হয়, ডায়াফ্রাম যেটা আছে সেটা উপস্থিতি শুধুমাত্র কার ক্ষেত্রে থাকে? শুধুমাত্র এটা স্তন্যপায়ীর ক্ষেত্রে থাকে। ডায়াফ্রামটা শুধুমাত্র স্তন্যপায়ীর ক্ষেত্রে থাকে। তাহলে স্তন্যপায়ীর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে কি হয়, যে বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে পৃথক করে একটা পর্দা, এই যে একটা মাংসলো একটা পর্দা, এই পর্দা এটাকে বলা হয় ডায়াফ্রাম। এবং এই ডায়াফ্রামটা কি করে, যে এটা হচ্ছে বক্ষ গহ্বর, মানে এটাকে বলা হয় থোরাসিক ক্যাভিটি, তার নিচে থাকছে অ্যাবডোমিনাল ক্যাভিটি, এবং এটাকে পৃথক করছে ডায়াফ্রাম বলে একটা পর্দা, যেটা মাংসলো হয় যেটা। তাহলে এই ডায়াফ্রামটা কার দেখা যায়? স্তন্যপায়ীর দেখা যায়, কিন্তু সমস্ত কর্ডাটার ক্ষেত্রে ডায়াফ্রামটা দেখা যায় না। ওই জন্য এখানে সঠিক উত্তর হবে মধ্যচ্ছদার উপস্থিতি, কারণ মধ্যচ্ছদাটা শুধুমাত্র স্তন্যপায়ীর দেখা যায়, মধ্যচ্ছদাটা কিন্তু কর্ডাটার অন্যকারীর দেখা যায় না, শুধুমাত্র কর্ডাটার ক্লাস ম্যামেল এদের ক্ষেত্রে ডায়াফ্রাম দেখা যায়। পরের কোশ্চেন দেখব, নিম্নলিখিতর মধ্যে কোন দলটি এক প্রতিসম? এক প্রতিসম কোনটা? তাহলে আমরা জানি যে এক প্রতিসম বলতে গেলে এমন একটা ফুল, যে ফুলটা আমরা একবারই কাটতে পারবো। যে একটা ফুল আছে এক প্রতিসম ফুল, যে ফুলটা আমরা কি করতে পারবো, যে একবারই কাটতে পারবো এমন একটা অক্ষ বরাবর এখানে সমান দুটো ভাগে ভাগ করতে পারবো। তাহলে যদি একটা ফুল এভাবে দেখি আমরা, তাহলে এই ফুলটাকে ধরো একটা কেন্দ্রীয় অক্ষ বরাবর একবারই কাটবো এবং এখানে দুটো সমান খণ্ড পাবো। কিন্তু তুমি অন্যভাবে যদি কাটো এটাকে, তাহলে সমান খণ্ড কখনোই পাবে না। তাহলে এটাকে বলা হয় এক প্রতিসম ফুল, বা এটাকে ইংলিশে বলা হয় জাইগোমরফিক ফ্লাওয়ার, এক প্রতিসম। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? তাহলে এটা সম্পর্কে আমাদের জানতে হবে যে কোন কোন ফুলগুলো এক প্রতিসম হয়, কোন কোন ফুলগুলো বহু প্রতিসম হয়, এটা আমাদের কিন্তু জানতে হবে। এখানে উদাহরণগুলো জানতে হবে, কোন কোন ফ্যামিলিতে এরকম দেখা যায়। তাহলে অপশানগুলো একটু দেখে নেব। যে অপশান এ হচ্ছে লঙ্কা, সরষে, সর্বজয়া, ধুতুরা। তাহলে এখানে যেটা হচ্ছে যে সরষে, ধুতুরা এগুলো কিন্তু বহু প্রতিসম ফুল। মানে সরষে বা ধুতুরা, যদি ধুতুরার ক্ষেত্রে আমরা দেখি, ধরো এটা ধুতুরা ফুল, তো ধুতুরাকে তো অনেকবার যদি আমরা কাটি, বিভিন্ন তল বরাবর কাটলে তো আমরা অনেক খণ্ড পেতে পারি। এ বরাবর কাটলে একটা খণ্ড পাবো, এ বরাবর কাটলে পাবো, তাহলে এটা কিন্তু বহু প্রতিসম ফুল। সেরকম সরষেটাও তাই। তো এখানে কি হচ্ছে, তাহলে এখানে কিন্তু এরা সবগুলো যে চারটে ফুলই কিন্তু এক প্রতিসম না, ওই জন্য অপশন এটা কারেক্ট অ্যান্সার হতে পারে না। পরেরটা দেখব, অপশন বি মটর, সিম, বক, অপরাজিতা। এটা হতে পারে, মানে এটা হবে। মটর ফুল, সিম, বক, অপরাজিতা, এই যে ফুলগুলো আছে সেগুলো এক প্রতিসম ফুল। মানে এদেরকে কেন্দ্রীয় অক্ষীয় বরাবর যদি কাটা হয়, তাহলে একটা তলে যদি একবারই কাটা যাবে, যেখানে দুটো সমান সমান খণ্ড পাওয়া যাবে, হয়তো একটা লেফট হাফ একটা রাইট হাফ এরকম পাওয়া যাচ্ছে এক প্রতিসম। তাহলে এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন বি, মটর, সিম, বক, অপরাজিতা। পরের অপশানগুলো একটু দেখে নেবো যে কেন হবে না। পরের অপশানে আবার দেখতে পাচ্ছি ধুতুরা তো বহু প্রতিসম ফুল, তো এটা হচ্ছে না। তারপরের অপশানে যেটা দেখবো সর্বজয়া কি অপ্রতিসম ফুল? সর্বজয়া যে ফুলটা আছে এটা অপ্রতিসম, সো এটাও হবে না এখানে। আচ্ছা, লঙ্কার কথাটা যেটা বলা হয়, লঙ্কাটা কিন্তু বহু প্রতিসম ফুল, কারণ লঙ্কার যে ফ্যামিলিটা সেটা হচ্ছে সোলেনেসি ফ্যামিলির ফুলগুলো বহু প্রতিসম হয়। তাহলে লঙ্কাও হবে না এখানে। কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে অপশন বিটা মটর, সিম, বক, অপরাজিতা, এটা কি হয়, এরা হচ্ছে এক প্রতিসম ফুল। বাকি অন্য অপশনগুলো সঠিক হচ্ছে না। তাহলে এখানে সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশন বি হচ্ছে সঠিক উত্তর,
মটর, শিম, বক, অপরাজিতা। তারপর নারকেলের ভোজ্য অংশ কোনটা? নারকেলের ভোজ্য অংশ কোনটি? আগে বুঝে নিতে হবে যে ভোজ্য অংশ কী। অ্যাকচুয়ালি যে অংশটা আমরা খাই নারকেলের, ভোজ্য মানে যেটা আমরা খাই, তাহলে কোনটা নারকেলের ভোজ্য অংশ? এক্সোকার্প, এন্ডোস্পার্ম, এন্ডোকার্প, এপিকার্প। তাহলে আমরা যদি নারকেলের যদি একটা দেখি, আমরা একটা নারকেল, তাহলে ধরো এটা যদি নারকেল হয়, তাহলে আমরা নারকেলের যেটা খাই, ধরো এটা এভাবে একটা নারকেল, এটা নারকেলের যেটা খাই আমরা সেটা হচ্ছে একটা নারকেল যদি দেখি আমরা, যে এরকম অংশ আমরা খাচ্ছি নারকেলের, এরকমভাবে থাকছে নারকেল। এবার যদি দেখি, তাহলে নারকেলের আমরা বেসিক্যালি যেটা খাচ্ছি সেটা এন্ডোস্পার্ম খাই। এন্ডোস্পার্ম বলতে গেলে নারকেলের ভেতরে আমরা কি খাই, একটা সাদা অংশ থাকে যেটা সলিড একটা অংশ, তো এটাকে নারকেলের কার্নেল বলা হয়, সাদা অংশ কার্নেল বলা হয়। আর ভেতরে থাকে লিকুইড থাকে একটা। তাহলে যাই হোক, ভেতরের এবং বাইরের যে অংশটা এগুলোকে বলা হয় এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম মানে কি বাংলায় যদি বলি, এন্ডোস্পার্ম মানে হচ্ছে শস্য। তো নারকেলের আমরা কিন্তু শস্যটা খাচ্ছি, কিন্তু নারকেলের যে ছিবড়েটা থাকে, যে নারকেলের যে এরকম তন্তুগুলো আছে, যে খোলটা নারকেলের, যেটা অনেক সময় অনেক দড়ি তৈরিতে প্রস্তুত করা হয়, তাহলে এটা অ্যাকচুয়ালি ওদেরকে, এটাই হচ্ছে ওদের পেরিকার্প, মানে ওদের এপিকার্প, এন্ডোকার্প, মেসোকার্প, এরকম সব অংশগুলো এখানে থাকছে। তাহলে নারকেলের যেটা আমরা খাচ্ছি যে সাদা অংশটা, সেটা কিন্তু এন্ডোস্পার্ম। এবং আমরা যখন ডাবের জল খাই তখন সেটাকে বলা হয় লিকুইড এন্ডোস্পার্ম। আর যখন শ্বাসটা খাই আমরা নারকেলের শ্বাস, তখন সেটাকে আমরা বলবো সলিড এন্ডোস্পার্ম। তাহলে নারকেলের যেটা খাচ্ছি সেটা হচ্ছে এন্ডোস্পার্ম। স্থায়ীবৃত্তি ড্যাশ গোত্রের বৈশিষ্ট্য। কোন গোত্রের বৈশিষ্ট্য স্থায়ীবৃত্তি, মানে কোন ফ্যামিলির বৈশিষ্ট্য হচ্ছে স্থায়ীবৃত্তি? স্থায়ীবৃত্তিকে বলা হয় পারসিস্টেন্ট ক্যালিক্স। স্থায়ীবৃত্তি মানে হচ্ছে পারসিস্টেন্ট ক্যালিক্স, স্থায়ীবৃত্তি। তাহলে কিছু ফুল যদি আমরা দেখি, তাহলে তাদের ক্ষেত্রে বৃত্তি আছে, এবং সেই ফুলটা যখন ফলে পরিণত হবে তখন বৃত্তিটা থেকেই যায়। যেমন কেমন উদাহরণ হতে পারে, টমেটোর ক্ষেত্রে যদি দেখি, লঙ্কার ক্ষেত্রে যদি দেখি, বা যদি আমরা বেগুনের ক্ষেত্রে দেখি, কি দেখব যে ওদের ক্ষেত্রে কি হয়, যে বৃত্তিটা আছে সেই বৃত্তিটা কিন্তু থেকেই যাচ্ছে। যে বৃত্তিটা আছে, বৃত্তি বা যে ক্যালিক্সটা আছে, সেটা কিন্তু থেকেই যাচ্ছে, এভাবে সেটা থেকেই যাচ্ছে। তাহলে যখন বৃত্তিটা থেকেই যায়, কখন থেকে যাচ্ছে, যে নিষেকের পরে ফল হচ্ছে এবং সেটা ফলের সাথে শক্তভাবে লেগে আছে, তখন সেটাকে বলবো স্থায়ী বৃত্তি। এখানে একটা ছবি যদি দেখি, তাহলে এটা হচ্ছে একটা স্থায়ী বৃত্তি। এই বৃত্তিটা থেকেই যাচ্ছে, মানে যখন ফল থাকছে, যখন ফল অ্যাকচুয়ালি ফুল থেকে যখন ফল হচ্ছে, ফল হওয়ার পরেও ফলের সাথে যুক্ত থাকছে, এটাকে বলা হয় পারসিস্টেন্ট ক্যালিক্স বা স্থায়ী বৃত্তি। তাহলে এটা কোন ফ্যামিলির ক্ষেত্রে দেখা যায়? এখানে এটা যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে সোলেনেসি ফ্যামিলি। সোলেনেসি ফ্যামিলিকে বলা হয় পটেটো ফ্যামিলি। পটেটো ফ্যামিলি তাহলে এখানে কি হয়, পটেটো ফ্যামিলি বা সোলেনেসি ফ্যামিলিতে কি হয়, যে ফুলগুলো আছে সেখানে যে বৃত্তিগুলো আছে, সেই বৃত্তিগুলো থেকেই যায় যখন সে ফুলটা ফলে পরিণত হয় তখনও। তাহলে এখানে কারেক্ট অপশন হবে সোলেনেসি ফ্যামিলি, বাকিগুলো হবে না, মালভেসি, লিলিয়াসি, পয়েসি, এগুলোতে হবে না। পরের 12 নম্বর কোশ্চেনটা দেখব, যে মৃদগত কাণ্ড দেখা যায় প্রদত্ত কোন গোত্রে? এখানে বলেছে যে কোন ফ্যামিলিতে মৃদগত কন্দ দেখা যায়। কন্দ মানে হচ্ছে বাল্ব, কন্দকে ইংলিশে বলা হয় বাল্ব, এবং যে বাল্বটা মাটির নিচে আছে, বাল্ব, এবং এইটা কি আছে, মাটির নিচে আছে, ওই জন্য এটাকে বলছে মৃদগত কন্দ। কোন ফ্যামিলিতে দেখা যায়? পয়েসি, লিলিয়াসি, ফ্যাবেসি, অ্যাস্টেরিয়াসি। পয়েসি ফ্যামিলিতে দেখা যায় না, পয়েসির আন্ডারে বেসিক্যালি যারা পড়ছে সেটা হচ্ছে ধান, গম, ভুট্টা। লিলিয়াসি ফ্যামিলিতে দেখা যেতে পারে, এবং লিলিয়াসির ক্ষেত্রে সুন্দর এক্সাম্পল একটা হতে পারে কি, পেঁয়াজ, এবং এটা মনোকট ফ্যামিলি। ফ্যাবেসি ফ্যামিলিতেও দেখা যায় না, ফ্যাবেসি ফ্যামিলি বলতে গেলে নর্মালি পি ফ্যামিলি, ফ্যাবেসি ফ্যামিলি, মটর যেগুলো হয়, শিম, মটর, এগুলো, এখানেও কিন্তু এরকম বাল্ব দেখা যায় না। অ্যাস্টেরিয়াসি ফ্যামিলি বা অ্যাস্টেরিয়াসি ফ্যামিলির অপর নাম বলতে পারি কম্পোজিটিভ ফ্যামিলি, এখানেও কিন্তু এটা দেখা যায় না, মানে এটা শুধু সানফ্লাওয়ার ফ্যামিলি বলা হয় এটাকে, সানফ্লাওয়ার ফ্যামিলি, এটাতেও দেখা যায় না। তাহলে এখানে কাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে? লিলিয়াসি ফ্যামিলি। লিলিয়াসি একটা একবীজপত্রী ফ্যামিলি, এখানে দেখা যায়, এবং এর উদাহরণ কি, একটা পেঁয়াজ। তাহলে এখানে দেখি যদি একটা পেঁয়াজ, তাহলে এটাকে বলা হয় বাল্ব,
বাল্ব। এবং এখানে এটা কী হয়, সাধারণত পেঁয়াজটা মাটির নিচে থাকে এবং পেঁয়াজের অ্যাকচুয়ালি কিন্তু এগুলো কিন্তু পেঁয়াজের পাতা, এবং এটাকে কী বলা হয়, ফ্লেশি লিফ। ফ্লেশি লিফ মানে পাতাটা কী হয়, ফ্লেশি হয়, ফ্লেশি রস থাকে প্রচুর পাতাতে, যে রসগুলো অ্যাকচুয়ালি আমরা খাদ্যে ব্যবহার করি। অনেক সময় আবার কি হয়, বাইরের দিকে আবার স্কেল থাকে, স্কেল লিফ আঁশের মতো পাতা থাকে বাইরের দিকে, এরকমও হয় এখানে। তো এখান থেকে আবার অ্যাডভেন্টিসিয়াস রুট বলা হয়, অস্থানিক মূল বেরোচ্ছে অসংখ্য। তো পেঁয়াজের ক্ষেত্রে ওদের যে অংশটা আছে মাটির নিচে থাকে, এটাকে মৃদগত কন্দ বলা হচ্ছে, বা এটাকে বাল্ব বলা হয়। তাহলে এখানে কারেক্ট অপশন যেটা হচ্ছে লিলিয়েসি ফ্যামিলি। লিলিয়েসি ফ্যামিলির ক্ষেত্রে এটা দেখা যায়। লিলিয়েসি ফ্যামিলি মানে পেঁয়াজের ফ্যামিলি। তারপরে কোশ্চেনে যাব, 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনটা একটু দেখো প্রত্যেকে। কোনটি একটি মৃত সরল স্থায়ী কলা? আচ্ছা, সরল স্থায়ী কলা বলতে গেলে আমরা যেটা জানি প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তাহলে এখানে প্যারেনকাইমা, কোলেনকাইমা এরা কি হচ্ছে, প্যারেনকাইমা, আচ্ছা কোলেনকাইমা, প্যারেনকাইমা এরা কিন্তু জীবিত, আর ক্লোরেনকাইমাটাও জীবিত হয়। তাহলে প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, কোলেনকাইমা এরা হচ্ছে সবগুলোই জীবিত হয়, লিভিং সেল হয়। কিন্তু স্ক্লেরেনকাইমা যেটা আছে এখানে, স্ক্লেরেনকাইমা এটা মৃত হয়, এটা হচ্ছে মৃত হয়। এবং এখানে কি হয়, কোষে লিগনিন থাকে, কোষে স্ক্লেরেনকাইমাটাকে বলা হয়, এটা লিগনিন যুক্ত হয়, লিগনিন যুক্ত হয়। এদের ক্ষেত্রে প্রোটোপ্লাজম থাকে না। এদের ক্ষেত্রে যে সেলগুলো হয়, যদি একটা সেল দেখি আমরা স্ক্লেরেনকাইমা, যদি একটা স্ক্লেরেনকাইমার সেল দেখি তাহলে মোটামুটি এরকম হতে পারে, প্রোটোপ্লাজম থাকে না, দুই প্রান্ত সাধারণত ছুচলো হয়, কোষপ্রাচীর খুবই পুরু হয়। এবং কি হয়, কোষপ্রাচীর খুবই পুরু হয়, এবং যেটা হয় যে কোষে প্রচুর পিট থাকে, পিটকে বাংলায় কি বলবো, কূপ থাকছে। এবং এদের যে লুমেনটা হয়, লুমেন বলতে গেলে কোষের ভেতরে যে স্থানটা আছে সেটা হচ্ছে ন্যারো, তাহলে খুবই ছোট্ট লুমেন, তাহলে এটা হচ্ছে ন্যারো লুমেন। এরা যেহেতু মৃত ওই জন্য এদের ক্ষেত্রে প্রোটোপ্লাজম থাকে না, সাধারণত দুই প্রান্ত ছুচলো হয়। তাহলে এখানে স্ক্লেরেনকাইমা যে কোষটা হচ্ছে মৃত স্থায়ী কলা। ফ্লোয়েমের সজীব উপাদান হলো, ফ্লোয়েমের যদি আমরা জিনিসটা দেখি, ফ্লোয়েম কী নিয়ে গঠিত হয়, সাধারণত ফ্লোয়েমের 4টে অংশ আছে। একটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, সিবনল, কম্বিনেন্ট সেল বা সঙ্গীকোষ, আর ফ্লোয়েম তন্তু, এই 4টে অংশ থাকে। এবং এখানে যদি বলি যে ফ্লোয়েমের সজীব উপাদান কোনটা, তাহলে কিন্তু ফ্লোয়েমের ক্ষেত্রে 3টেই সজীব উপাদান। ফ্লোয়েম প্যারেনকাইমাও সজীব হয়, সিবনল বা এটাকে বলা হয় সিবনল বা এটাকে সিবটিউব বলতে পারি, সিবটিউব এটাও হচ্ছে সজীব, সঙ্গীকোষ বা এটাকে বলা হয় কম্পিনিয়ন সেল, এটাও সজীব। তাহলে ফ্লোয়েমের ক্ষেত্রে কোনটা সজীব, সবগুলোই সজীব, এই জন্য কী হবে এখানে কারেক্ট অ্যান্সার সবকটি। তাহলে ফ্লোয়েমের ক্ষেত্রে যদি দেখা হয় তাহলে ফ্লোয়েম একটা হচ্ছে জটিল স্থায়ী কলা, এবং জটিল স্থায়ী কলা তাদেরই বলা হয় যারা হচ্ছে যে একাধিক কোষ দ্বারা নির্মিত হয়, এই যে জটিল স্থায়ী কলা। তাহলে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। এবং ফ্লোয়েমের ক্ষেত্রে 4টে উপাদান নিয়ে ফ্লোয়েম গঠিত হয়, তার মধ্যে 3টে উপাদান সজীব হয়, ফ্লোয়েম প্যারেনকাইমা, সিবনল, সঙ্গীকোষ, আর একটা উপাদান মৃত হয়, সেটাকে বলা হয় ফ্লোয়েম তন্তু। ফ্লোয়েম তন্তুকে অনেক সময় ব্লাস্ট তন্তুও বলা হয়, ফ্লোয়েম তন্তুকে অনেক সময় ব্লাস্ট তন্তুও বলা হয়। তারপর যেটা দেখব, নিচের 4টি অংশের নাম দেওয়া আছে। একটি কাষ্ঠল দ্বিবীজপত্রী কাণ্ডের বাইরে থেকে ভেতরের দিকে এই অংশগুলি যে ক্রমে সজ্জিত থাকে তার ক্রমটি নির্বাচন করো। তাহলে আমরা যদি একটা কাষ্ঠল উদ্ভিদ দেখি, মানে যেসব উদ্ভিদগুলোর শক্তপোক্ত হয় কাণ্ড শাখা পোশাখা, সেটাকে কাষ্ঠল উদ্ভিদ বলা হয়। আচ্ছা, একটা উদ্ভিদকে কাষ্ঠল হবে তখনই যখন এই উদ্ভিদটার গৌণবৃদ্ধি হবে। গৌণবৃদ্ধি যখন হয় তখন যেটা আমরা জানি যে গৌণবৃদ্ধি হওয়ার সময় যে ক্যামব্রিয়ামগুলো আছে, কর্ক ক্যামব্রিয়াম এবং ভাস্কুলার ক্যামব্রিয়াম, এগুলোর বিভাজনের ফলে উদ্ভিদটা কাষ্ঠল হয়, এখানে উড তৈরি হয়, শক্ত কাঠ তৈরি হয়, তখনই এটা কাষ্ঠল হয়। তাহলে যখন একটা উদ্ভিদের ক্ষেত্রে গৌণবৃদ্ধি হওয়ার পরে ওর যে অংশগুলো আমরা দেখব যে কী কী থাকে, মানে উদ্ভিদের কাণ্ডে যদি প্রস্থচ্ছেদ দেখা হয় তাহলে যেটা দেখব আমরা, এখানে 4টে অপশন দিয়েছে যে গৌণ কর্টেক্স, কাষ্ঠ মানে কাঠ মানে এটা হচ্ছে উড,
এটা হচ্ছে সেকেন্ডারি কর্টেক্স, কাষ্ঠ মানে এটাকে বলা হয় উড বলা হয়, গৌণ ফ্লোয়েম মানে সেকেন্ডারি ফ্লোয়েম, আর ফেলেম এরকম বলা হয়। তাহলে এখানে আমরা যদি পরপর বাইরে থেকে ভেতরে দেখি তাহলে কি দেখব? তাহলে এখানে আমরা যেটা দেখতে পাবো, যে এই ছবিটা আমরা দেখব, যে যদি আমরা একটা উদ্ভিদ দেখি এভাবে, যে এর ভালো করে লক্ষ্য করো, এটা ধরো একটা উদ্ভিদের প্রস্থচ্ছেদ, উদ্ভিদের কাণ্ডের প্রস্থচ্ছেদ, দ্বিবীজপত্রী উদ্ভিদের, তাহলে একদম বাইরে থাকে কর্ক বা এটাকে বলা হয় ফেলেম, কর্ক, কর্কের অপর নাম ফেলেম। তারপর কর্ক ক্যাম্ব্রিয়াম যেটাকে বলা হয় ফেলোজেন, ফেলোজেন। তারপরে সেকেন্ডারি কর্টেক্স বা এটাকে বলা হয় ফেলোডার্ম, ফেলোডার্ম। তাহলে একদম বাইরে থাকে কর্ক যেটাকে বলা হয় ফেলেম, তারপরে ভেতরে থাকে কর্ক ক্যাম্ব্রিয়াম যেটাকে বলা হয় ফেলোজেন, তার ভেতরে থাকে সেকেন্ডারি কর্টেক্স বা ফেলোডার্ম, তার ভেতরে যেটা থাকে সেখানে থাকে উড, উড, উড মানে হচ্ছে কাষ্ঠ, কাষ্ঠ। অ্যাকচুয়ালি উড কাকে বলা হয়? সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি জাইলেম যেটা, সেটাকে উড বলা হয়। তাহলে যদি আমরা দেখি একদম বাইরে থাকছে কর্ক বা ফেলেম, তারপর কর্ক ক্যাম্ব্রিয়াম বা ফেলোজেন, তারপর সেকেন্ডারি কর্টেক্স বা ফেলোডার্ম, তারপর উড। এবার আমরা সিকোয়েন্সটা দেখব। তাহলে একদম বাইরে যেটা আছে কর্ক বা ফেলেম, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার হবে, একদম বাইরে আছে ফেলেম এটা। তারপরে যদি বলি তাহলে সেকেন্ডারি কর্টেক্স, তারপর যেটা হবে যে ফেলেম, তারপরে সেকেন্ডারি কর্টেক্স, সেকেন্ডারি কর্টেক্স, তারপরে যেটা হবে কি হবে, তারপর যে গৌণ ফ্লোয়েম হবে, সেকেন্ডারি ফ্লোয়েম, তারপর হবে কাষ্ঠ। এটা এটা তাহলে 1 নম্বরে যদি হয় তাহলে এটা 2 নম্বরে আসবে, তারপরে গৌণ ফ্লোয়েম বা সেকেন্ডারি ফ্লোয়েম 3 নম্বরে আসবে, আর কাষ্ঠ বা উডটা 4 নম্বরে আসবে। তাহলে এরকম সিকোয়েন্স যদি দেখি তাহলে কি হচ্ছে 4 1 4 1 3 2, তাহলে 4 1 3 2, তাহলে এখানে কারেক্ট যে অপশানটা হবে সেটা হচ্ছে অপশান এ। তাহলে এরকম হচ্ছে এখানে, গাছের গৌণ বৃদ্ধি হলে কিন্তু এগুলো হয়। তারপর দেখব যে 16 নম্বর কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করব। ভ্রূণ অবস্থা থেকে যে ভাজক কলা উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে থাকে, মানে প্রথম থেকে এমন একটা ভাজক কলা যেটা প্রথম থেকে আছে, ভ্রূণ অবস্থা থেকে একদম বর্ধনশীল অঞ্চলে থাকছে, তাহলে সেটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে আদি ভাজক কলা, যেটা প্রথম থেকে ভ্রূণ অবস্থা থেকেই এটা কিন্তু আছে এখনো উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে, তাহলে এটাকে বলা হয় আদি ভাজক কলা। তারপর দেখব 17টা দেখব, পরপর দুটি জেড লাইনের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? তাহলে দুটো জেড লাইন মানে এখানে কার কথা বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে পেশির কথা। যদি আমরা পেশির কোষগুলো দেখি, পেশি কোষ, তখন আমরা কি দেখতে পাবো? পেশি কোষের ভেতরে যে মাইক্রোফাইব্রিলগুলো আছে, সে মাইক্রোফাইব্রিলে যে সজ্জারীতি যদি দেখি লম্বা টিউবের মতো হয় ওরা দেখতে, ওখানে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে জেড লাইন দেখতে পাবো, এবং দুটো জেড লাইনের মধ্যবর্তী অংশকে বলা হয় সার্কোমিয়ার। তাহলে জিনিসটা একটু দেখে নেব, যে এটা হচ্ছে মায়োফাইব্রিল, সরি এটা মায়োফাইব্রিল, তাহলে এটা একটা পেশিকোষ, যে আমরা যদি এই ছবিটা যদি দেখি এটা কিন্তু একটা পেশিকোষ, এটাকে পেশিকোষ বলা হয় বা এটাকে বলা হয় মাসেল ফাইবার, পেশিকোষ বা মাসেল ফাইবার। এই পেশিকোষের ভেতরে যেটা হয় যে এগুলো দেখছি, এগুলো হচ্ছে মায়োফাইব্রিল বলা হয়, মায়োফাইব্রিল তন্তুর মতো হয়, এগুলো লম্বা লম্বা, এবং এই মায়োফাইব্রিলের যদি আমরা ক্রস সেকশন দেখি বা এটা কেটে দেখা হয় একটা বড় করে যদি দেখি আমরা, তাহলে আমরা এখানে একটু লক্ষ্য করো যে এটা হচ্ছে জেড লাইন, জেড লাইন, এবং এটা হচ্ছে জেড লাইন। এইভাবে কি হচ্ছে যে জেড লাইন পরপর এভাবে থাকছে, তাহলে দুটো জেড লাইনের মিডিলের যে ডিস্টেন্সটা, দুটো জেড লাইনের যে মিডিলের ডিস্টেন্সটা, এটাকে বলা হচ্ছে সার্কোমিয়ার বলা হয়, দুটো জেড লাইনের মিডিলের ডিস্টেন্সটাকে বলা হয় সার্কোমিয়ার। এবং সার্কোমিয়ারটাকে এটা মনে রাখতে হবে তোমাদের, সার্কোমিয়ারটাকে বলা হয় ইউনিট অফ মাসেল, ইউনিট অফ মাসেল কন্ট্রাকশন, মানে যেটা বলা হয় পেশি সংকোচনের ক্ষুদ্রতম একক হচ্ছে সার্কোমিয়ার, এবং সার্কোমিয়ারটা কি হয়? দুটো জেড লাইনের মধ্যে থাকছে। তাহলে এখানে কারেক্ট অপশন যেটা হবে সেটা হচ্ছে সার্কোমিয়ার। তারপর আমরা পরের কোশ্চেনটা দেখব, কোন ধরনের প্রাণীকলায় ভিত্তিপর্দা থাকে না? কোন ধরনের প্রাণীকলায় ভিত্তিপর্দা থাকছে না? তার পরের কোশ্চেনটা একটু লক্ষ্য করো, কোন ধরনের প্রাণীকলায় ভিত্তিপর্দা থাকে না? এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে
যে কোন ধরনের প্রাণীকলায় ভিত্তিপর্দা থাকে বলেছে, থাকে। ভিত্তিপর্দা বা এটাকে বলা হয়, ভিত্তিপর্দাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। তাহলে ভিত্তিপর্দা থাকে আবরণী কলায়। তাহলে আবরণী কলার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আবরণী কলার ক্ষেত্রে যে কোষগুলো আছে সেগুলো কিন্তু এটা যদি ভিত্তিপর্দা হয়, ভিত্তিপর্দা, এই ভিত্তিপর্দার উপরে কি হয়, কোষগুলো পরপর সজ্জিত থাকছে। ভিত্তিপর্দার উপরে কোষগুলো পরপর সজ্জিত থাকে। ধরো এগুলো কোষ, তাহলে এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। ভিত্তিপর্দাতে বিভিন্ন রকম ধাত্র থাকে, যেমন হায়ালুরোনিক অ্যাসিড থাকতে পারে, আরও অনেক কিছু ধাত্র থাকতে পারে। তাহলে ভিত্তিপর্দার উপর কোষগুলো সজ্জিত থাকে কার ক্ষেত্রে? আবরণী কলার ক্ষেত্রে। কিন্তু যোগকলা বা পেশিকলা বা স্নায়ুকলা এদের ক্ষেত্রে কোনো ভিত্তিপর্দা বা বেসমেন্ট মেমব্রেন থাকে না। তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশন বি, আবরণী কলা। 19 নম্বরের কোশ্চেনটা একটু দেখো। কোন ধরনের ব্যাঙের স্বরথলি উপস্থিত? স্বরথলি মানে হচ্ছে ভোকাল কর্ড। স্বরথলি মানে হচ্ছে ভোকাল কর্ড। কোন ব্যাঙের ক্ষেত্রে এরকম ভোকাল কর্ড থাকে? সাধারণত পুরুষ ব্যাঙের ক্ষেত্রে এটা থাকে। পুরুষ ব্যাঙের ক্ষেত্রে ভোকাল কর্ড থাকে, যার কাজ হচ্ছে যখন ওদের প্রজনন ঋতু হয় তখন সাউন্ড প্রডিউস করে, যে সাউন্ডের জন্য ফিমেলরা অ্যাট্রাক্ট হয় এবং ওদের সঙ্গম হয়। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে পুরুষ ব্যাঙ। স্ত্রী ব্যাঙে ভোকাল কর্ড থাকে না, উভয় প্রকার ব্যাঙে হবে না, কোনো প্রকার ব্যাঙে হবে না। তাহলে এখানে ব্যাঙরা যখন ডাকে তখন কে ডাকে? পুরুষ ব্যাঙগুলো ডাকছে অন্যান্য ব্যাঙকে আকৃষ্ট করার জন্য, অন্যান্য স্ত্রী ব্যাঙকে আকৃষ্ট করার জন্য। তারপর দেখো একটু 20 নম্বর কোশ্চেনটা দেখো এবার। ব্যাঙের দেহে উপস্থিত ক্রেনিয়াল নার্ভের সংখ্যা, ক্রেনিয়াল নার্ভ বা করোটি স্নায়ুর সংখ্যা কটা হয়? তাহলে ব্যাঙের ক্ষেত্রে এটা তোমাদের মনে রাখতে হবে, ব্যাঙের ক্ষেত্রে ক্রেনিয়াল নার্ভের সংখ্যা 10 জোড়া, 10 জোড়া ক্রেনিয়াল নার্ভের সংখ্যা। তাহলে আমাদের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে কত জোড়া হয়? মানুষের ক্ষেত্রে ক্রেনিয়াল নার্ভের সংখ্যা হয় কত জোড়া? 12 জোড়া, 12 পেয়ার। তাহলে 12 পেয়ার কার কার ক্ষেত্রে হয় বলো তো? 12 পেয়ার হতে পারে অ্যাভিস বা পক্ষীর ক্ষেত্রে, আর ম্যামাল স্তন্যপায়ীর ক্ষেত্রে হচ্ছে 12 জোড়া। কিন্তু আমরা যদি তার আগে দেখি যে উভচর সরীসৃপ এদের ক্ষেত্রে যদি দেখি তাহলে 10 জোড়া হয়। উভচর সরীসৃপ বা মৎস্য এদের ক্ষেত্রে 10 জোড়া হয় ক্রেনিয়াল নার্ভের সংখ্যা। তার মানে ব্যাঙের ক্ষেত্রেও ক্রেনিয়াল নার্ভ থাকছে এবং ক্রেনিয়াল নার্ভের সংখ্যা 10 জোড়া। আচ্ছা, ব্যাঙের ক্ষেত্রে স্পাইনাল নার্ভও থাকে, স্পাইনাল নার্ভ। ব্যাঙের ক্ষেত্রে সুষুম্না স্নায়ু যেটাকে বলা হয় এটাও থাকে ব্যাঙের ক্ষেত্রে, এবং সেটা হচ্ছে ওদের 10 জোড়া। আমাদের ক্ষেত্রে 31 জোড়া, ওদের ক্ষেত্রে 10 জোড়া। তাহলে এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ তোমাদের নতুন সিলেবাসে কিন্তু ব্যাঙটা ইনক্লুড হয়েছে, যেটা আগে ছিল না। আগে ছিল ককরোচ, এখন ফ্রগ ইনক্লুড হয়েছে, ওই জন্য ফ্রগটা তোমরা ভালো করে পড়ে রাখবে। 21 নম্বর কোশ্চেনটা দেখব। সঠিক জোটটি নির্বাচন করো। মানে এখানে কিছু কিছু অপশন দিয়েছে যেখানে কি হচ্ছে সবগুলোই ভুল, একটা ঠিক হবে। দেখি আমরা জিনিসগুলো, যে প্লাজমা মেমব্রেন সেলুলোজ নির্মিত, এটা কি সঠিক হবে? এটা সঠিক হবে না, কারণ প্লাজমা মেমব্রেন সেলুলোজ নির্মিত না। প্লাজমা মেমব্রেন কি নির্মিত হয়? লিপিড নির্মিত, লিপিড বাইলেয়ার, লিপিড বাইলেয়ার। মাইটোকন্ড্রিয়া, থাইলাকয়েড তো মাইটোকন্ড্রিয়া থাকে না। থাইলাকয়েড কোথায় থাকে? থাইলাকয়েড প্লাস্টিডে থাকে, প্লাস্টিড বা থাইলাকয়েড থাকে ক্লোরোপ্লাস্টে। সো এটাও হবে না। ক্লোরোপ্লাস্টে ক্রিস্টি থাকে না। ক্রিস্টি কোথায় থাকে? ক্রিস্টি থাকে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়, এই যে অংশ থাকে এগুলোকে ক্রিস্টি বলা হচ্ছে। তাহলে এটাও ভুল। গলগি বস্তু সিস্টার্নি, হ্যাঁ এখানে হচ্ছে এটা সঠিক অপশন। যদি আমরা গলগি বডি দেখি তাহলে গলগি বডিতে আমরা এরকম চ্যাপ্টা থলির মতো এরকম অংশ দেখব, যেগুলোকে বলা হচ্ছে সিস্টার্নি বলা হয়। চ্যাপ্টা থলির মতো অংশ, সেটা নর্মালি ডিপেন্ড করে বিভিন্ন কোষে সংখ্যা এর বেশি কম হতে পারে কোনো কোষে 20টা, কোনো কোষে 15টা, 5টা, 6টা এরকম হয়। এই যে চ্যাপ্টা থলির মতো অংশ এটাকে বলা হয় সিস্টার্নি। এটা গলগি বডিটা সিস্টার্নি দ্বারাই নির্মিত হয়। সিস্টার্নি থাকে গলগি বডিতে, মাইক্রোভেসিকেল থাকতে পারে গলগি বডিতে ভেসিকেল, আবার গলগি বডিতে ভ্যাকুয়াল থাকতে পারে বড় বড়, এগুলো থাকছে। তাহলে এখানে কারেক্ট অপশন যেটা হবে সেটা হচ্ছে গলগি বস্তু সিস্টার্নি। এই ম্যাচটা হচ্ছে কারেক্ট একটা ম্যাচ, তাহলে এই জন্য এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো 22 নম্বর কোশ্চেন। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক নয়? মানে কোনটা হচ্ছে ভুল উদ্ভিদ কোষের ক্ষেত্রে? উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা কি জানি? কোষপ্রাচীর উপস্থিত থাকে, যার প্রধান উপাদান সেলুলোজ। কোষে প্লাস্টিড থাকে,
উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিছু কোষে প্লাস্টিড থাকতেই পারে, কারণ উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি দেখবো আমরা, যেসব কোষগুলো সালোক সংশ্লেষ করে সেক্ষেত্রে প্লাস্টিড থাকতেই হবে। তাহলে এটাও সঠিক অপশন। কোষে একটি বৃহৎ কোষ গহ্বর থাকে, হ্যাঁ এটাও হতে পারে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা কি জানি, যদি একটা কোষ দেখি, কোষের ক্ষেত্রে প্রায় 90% 80% এরিয়া জুড়ে ভ্যাকুয়াল থাকছে, কোষ গহ্বর থাকে। কোষে লাইসোজোম থাকে, এটা হচ্ছে ভুল অপশন। অ্যাকচুয়ালি উদ্ভিদ কোষের ক্ষেত্রে লাইসোজোম থাকে না, লাইসোজোম থাকে, মনে রাখবে এটা অ্যানিম্যাল সেলের ফিচার। তাহলে লাইসোজোম এটা হচ্ছে কোথায় থাকে, অ্যানিম্যাল সেল, প্রাণী কোষে থাকতে পারে এটা। তাহলে উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে না, এর পরিবর্তে কি থাকে, বা লাইসোজোমের যে কার্যগুলো হয় সেটা কে সম্পন্ন করে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, সেটা সম্পন্ন করে ভ্যাকিওল। উদ্ভিদ কোষের ক্ষেত্রে ভ্যাকিওল থাকে, যে বৃহৎ কোষ গহ্বর মানেই তো ভ্যাকিওল। তাহলে ওদের ক্ষেত্রে যে ভ্যাকুয়াল থাকে, সে ভ্যাকুয়ালটা লাইসোজোমের কাজটাকে সম্পন্ন করছে। তাহলে এখানে কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে লাইসোজোম থাকে না, বাকি সবগুলো উপস্থিত থাকছে। 23 নম্বর কোশ্চেনটা একটু দেখে নেব। একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, খুবই সহজ কোশ্চেন এটা, তোমরা প্রত্যেকে এটা অ্যান্সার দিতে পারবে। সেন্ট্রোজোম পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, রাইবোজোমও পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, কিন্তু লাইসোজোমটা পর্দাযুক্ত, লাইসোজোমটা একক পর্দাযুক্ত হয়। তাহলে এখানে অপশন এ সেন্ট্রোজোমও পর্দাবিহীন হয়, অপশন বি রাইবোজোমও হয় পর্দাবিহীন। তাহলে এখানে কারেক্ট অপশন হবে অপশন ডি, এ বি উভয়ই। এরা এ বি উভয়ই কী হয়, পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, কিন্তু লাইসোজোম একক পর্দা বিষ্টৃত অঙ্গাণু, ওই জন্য লাইসোজোমটা এখানে অপশনে হবে না। কোন কোষীয় অঙ্গাণু প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক উভয় কোষে পাওয়া যায়? তাহলে এটা কী হবে অপশনটা, সেন্ট্রোজোম পাওয়া যায় না, সেন্ট্রোজোম শুধুমাত্র কোথায় পাওয়া যাচ্ছে, সেন্ট্রোজোম শুধুমাত্র ইউক্যারিওটিকে পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়াটাও শুধুমাত্র ইউক্যারিওটিকে পাওয়া যায়, লাইসোজোমও ইউক্যারিওটিকে পাওয়া যায়। কিন্তু রাইবোজোম এমন একটা কোষীয় অঙ্গাণু যেটা হচ্ছে একটা পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, যেটা প্রোক্যারিওটিক অ্যাজ ওয়েল অ্যাজ ইউক্যারিওটিক সবার ক্ষেত্রেই পাওয়া যাচ্ছে। প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক উভয়ের ক্ষেত্রে পাওয়া যায়। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে আমরা কি জানি, যে রাইবোজোমের প্রকৃতিটা হয় সেটা হচ্ছে 70S রাইবোজোম, আর ইউক্যারিওটিকের যে রাইবোজোমের প্রকৃতি সেটা হচ্ছে 80S প্রকৃতির। এস মানে সেদবার্গ ইউনিট বা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট বলা হয় এটাকে। তাহলে রাইবোজোম এখানে কারেক্ট অপশন, যেটা ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক বোথ সেলেই পাওয়া যাচ্ছে। তারপর কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 25টা দেখো, খুব সহজ একটা কোশ্চেন, একটা ম্যাচিং দিয়েছে, ম্যাচ স্তম্ভ মেলানো। তাহলে এখানে যদি স্তম্ভ মেলানোর চেষ্টা করি, তাহলে দেখো প্রোটিনটা এখানে প্রোটিনটা কে তৈরি করে, প্রোটিন তৈরি করে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। প্রোটিনটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মানে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন তৈরি করে। তাহলে এখানে একের ডি এটাও হচ্ছে, বি এরটাও হচ্ছে, আবার সি এরটাও হচ্ছে। অন্য অপশন দেখে নেব, যে লিপিড কে তৈরি করে, লিপিড সাধারণত এসিআর করে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে দুইয়ের এ, তাহলে এখানে কারেক্ট অপশন আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে সি হচ্ছে এখানে কারেক্ট অপশন। 25-এর যে কোশ্চেনটা আছে এখানে সি হচ্ছে কারেক্ট অপশন। অন্য অপশানগুলো একটু দেখে নেব, যে গ্লাইকোপ্রোটিন তৈরি করে গলগি বডি কি তৈরি করে, গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড দুটোই তৈরি করে গলগি বডি। তাহলে গলগি বডি তৈরি করে গ্লাইকোপ্রোটিন। হাইড্রোলাইটিক উৎসেচক বা আদ্র বিশ্লেষণকারী উৎসেচক কোথায় থাকছে, লাইসোজোমে। তাহলে এখানে আইভি এর সাথে সি হবে, কারণ হাইড্রোলাইটিক উৎসেচক কোথায় পাওয়া যায়, লাইসোজোমে পাওয়া যায়, লাইসোজোমে। তাহলে এখানে যদি অপশন দেখি, তাহলে 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি। তাহলে কারেক্ট অপশন হচ্ছে অপশন সি। তারপরে কোশ্চেনটা একটু দেখো, যে দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে গঠিত বন্ধনকে কি বলা হয়? তাহলে আমরা কি জানি, দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যদি বন্ধন তৈরি হয়, সে বন্ধনটাকে বলা হয় পেপটাইড বন্ড। এবং কি হয়, পেপটাইড বন্ডের মাধ্যমেই কিন্তু কি হয়, অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর যুক্ত হয়ে তৈরি করে একটা পলিপেপটাইড চেন, যেটাকে বলা হয় প্রোটিন। তাহলে দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে বন্ধন তৈরি হয় সেটাকে পেপটাইড বন্ড বা পেপটাইড বন্ধনই বলা হয়। হাইড্রোজেন বন্ধনী তো এখানে হবে না। হাইড্রোজেন বন্ধনী কোথায় দেখা যায়, হাইড্রোজেন বন্ড বেসিক্যালি এটা যদি একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ হয়, আর একটা যদি ডিএনএ হয়, এটা একটা ধরো ডিএনএর একটা তন্তু, আর এটা আর একটা ডিএনএর তন্তু। ডিএনএ দুটো তন্তু সংযুক্ত থাকে হাইড্রোজেন বন্ড দ্বারা। তাহলে হাইড্রোজেন বন্ড হচ্ছে কোথায় থাকছে, দুটো ডিএনএ তন্তুতে হাইড্রোজেন বন্ড থাকতে পারে। অনেক সময় প্রোটিনের যে গৌণ গঠন, প্রোটিনের
সেকেন্ডারি স্ট্রাকচার, সেখানেও হাইড্রোজেন বন্ড থাকতে পারে। গ্লাইকোসাইডিক বন্ড এটা হবে না, কারণ গ্লাইকোসাইডিক বন্ড কোথায় থাকছে, এটা থাকে কোথায়, এটা কার্বোহাইড্রেটে থাকে। সাধারণত শর্করা, সরল শর্করাগুলো যখন যুক্ত হয় গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে যুক্ত হচ্ছে, দিয়ে কি তৈরি করে, দ্বিশর্করা তৈরি করতে পারে, বহু শর্করা তৈরি করতে পারে। তাহলে গ্লাইকোসাইডিক বন্ড ইজ প্রেজেন্ট ইন কার্বোহাইড্রেট। এস্টার বন্ড, এস্টার বন্ধনী এখানে হবে না, কারণ এস্টার বন্ধনীটা এখানে থাকে না। এস্টার বন্ধনীটা কোথায় থাকে, যখন আমরা লিপিডের গঠন দেখি তখন কিন্তু ওখানে এস্টার বন্ড তৈরি হয়। 3 অণু ফ্যাটি অ্যাসিড, 1 অণু গ্লিসারল, এরা তো এস্টার বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়। আর এস্টার বন্ধনীতে মনে রাখতে হবে, এস্টার বন্ধনীতে সবসময় মানে এভাবে অক্সিজেন থাকছে কেন্দ্রে, এস্টার বন্ধনী। সিমিলারলি যদি আমরা ডিএনএর গঠন দেখি, ডিএনএ যে ব্যাকবোনটা আছে, ডিএনএর এই ব্যাকবোনটা, এখানে কি আছে, ফসফোডাইএস্টার বন্ড থাকে, সেটাও কিন্তু এক প্রকার এস্টার বন্ড। তাহলে এস্টার বন্ডটা ডিএনএতে থাকতে পারে, এস্টার বন্ডটা লিপিডে থাকতে পারে, লিপিডে, কিন্তু এস্টার বন্ডটা প্রোটিনে থাকছে না। সাধারণত প্রোটিনের প্রাথমিক গঠনে এস্টার বন্ড থাকে না। তাহলে দুটি অ্যামাইনো অ্যাসিড কার মাধ্যমে যুক্ত থাকছে, পেপটাইড বন্ধনীর মাধ্যমে পরস্পর যুক্ত থাকছে। তাহলে এখানে কারেক্ট অপশন এ। তারপরের যে কোশ্চেনটা সেটা দেখো, যেটা বলছে নিম্নলিখিত বিবৃতিগুলো বিচার করো। যে স্টেটমেন্ট দিয়েছে এবং স্টেটমেন্টগুলো তোমাকে বিচার করতে হবে, স্টেটমেন্টগুলো সঠিক নাকি স্টেটমেন্টগুলো ভুল। দেখো, সহ উৎসেচক বা ধাতব আয়ন উৎসেচক প্রোটিনের সঙ্গে যুক্ত হলে তাকে বলে প্রস্থেটিক গ্রুপ। তাহলে এখানে সহ উৎসেচক মানে হচ্ছে যে, সহ উৎসেচক মানে কি হয়, যে কোএনজাইম বলা হয়। কোএনজাইম যদি উৎসেচক প্রোটিনের সঙ্গে যুক্ত হয় তাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ, না তাকে প্রস্থেটিক গ্রুপ বলা হয় না। যদি একটা সহ উৎসেচক বা ধাতব আয়ন উৎসেচক প্রোটিনের সাথে যুক্ত হয় তখন তাকে প্রস্থেটিক গ্রুপ না বলে তাকে আমরা বলবো হলো এনজাইম, সম্পূর্ণ এনজাইম, হলো এনজাইম বলা হয় তখন তাকে। তারপর দেখো, প্রস্থেটিক গ্রুপ সমন্বিত একটি সম্পূর্ণ সক্রিয় অনুঘটক ক্রিয়া সম্পন্নকারী উৎসেচককে বলা হয় অ্যাপোএনজাইম। এটাও ভুল বলে দিল, যে এটাও হলো এনজাইম। একটা সম্পূর্ণ এনজাইম যেখানে প্রস্থেটিক গ্রুপ যুক্ত আছে তখন সেটাকে বলা হয় হলো এনজাইম। তাহলে এখানে একবার জিনিসটা আমরা একটু বুঝে নেব। যদি আমরা একটা এনজাইম দেখি, একটা হলো এনজাইম, হলো এনজাইম মানে সম্পূর্ণ এনজাইম, হলো এনজাইম, হলো এনজাইম মানে একটা সম্পূর্ণ এনজাইম। এই এনজাইমটা কার্যক্ষম, মানে এটা কাজ করতে পারবে। তাহলে হলো এনজাইম যদি দেখি তাহলে এর দুটো ভাগ থাকে, একটা আছে অ্যাপো এনজাইম আর 2 নম্বর যদি বলি সেটা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ, অ্যাপো এনজাইম, প্রস্থেটিক গ্রুপ, এই দুটো মিলে তৈরি করে সম্পূর্ণ এনজাইম। যে অ্যাপো এনজাইম সেটা হচ্ছে প্রোটিন পার্ট, এটা হচ্ছে প্রোটিন পার্ট, মানে অ্যাপো এনজাইম প্রোটিন দ্বারা নির্মিত হয়। আর প্রস্থেটিক গ্রুপটা হচ্ছে নন প্রোটিন পার্ট। প্রস্থেটিক গ্রুপের আন্ডারে আবার পড়তে পারে কোএনজাইম, কোফ্যাক্টর, এগুলো পড়তে পারে। মানে প্রস্থেটিক গ্রুপের আন্ডারে কোএনজাইম, কোফ্যাক্টর। আচ্ছা, প্রস্থেটিক গ্রুপের সাথে এটা এখানে আরও জিনিস কিছু থাকতে পারে, যে অ্যাপোএনজাইমের সাথে প্রস্থেটিক গ্রুপ যুক্ত হতে পারে, বা অ্যাপোএনজাইমের সাথে আরও অনেক ধরনের এটা যুক্ত হতে পারে। আবার এখানে কোএনজাইম যুক্ত হতে পারে, মেটাল আয়ন, কিছু মেটাল আয়নও যুক্ত হতে পারে প্রস্থেটিক গ্রুপের সাথে। এখানে কোএনজাইম, মেটাল আয়ন এগুলোও যুক্ত হতে পারে। তার মানে এখানে যেটা দেখতে পাচ্ছি যে সহ উৎসেচক বা কোএনজাইম বা ধাতব আয়নের সাথে উৎসেচকের প্রোটিন অংশের সাথে যুক্ত হলে সেটাকে হলো এনজাইম বলা হয়, প্রস্থেটিক গ্রুপ বলা হয় না। তাহলে আমরা যদি দেখি তাহলে যে এটাকে কোফ্যাক্টর বলবো। প্রস্থেটিক গ্রুপ সমন্বিত একটি সম্পূর্ণ সক্রিয় উৎসেচক ক্রিয়া সম্পন্ন উৎসেচককে বলা হলো এনজাইম। এটাও কিন্তু ভুল হচ্ছে, এটাকে অ্যাপো এনজাইম বলা হয় না, এটা একটু ভুল হচ্ছে এখানে স্টেটমেন্টটা। এটা হলো এনজাইম যদি হতো তাহলে এখানে ঠিক ছিল। তাহলে এখানে একটা ছোট্ট মিস্টেক আছে, ওই জন্য এখানে অপশন দুটো ভুল, মানে এখানে অপশন 1 না, এটা হবে না। এখানে যেটা হবে যে অপশন 1 and 2 উভয়ই এখানে ভুল হবে, দুটোই এখানে ভুল হচ্ছে, অপশন 1, 2 দুটোই ভুল হচ্ছে। তাহলে একটা অ্যাপোএনজাইমের সাথে যদি প্রস্থেটিক গ্রুপ বা কোএনজাইম বা মেটাল আয়ন এগুলো যদি যুক্ত হয় তবেই তৈরি হবে হলো এনজাইম।
তাহলে এখানে অপশন সি যেটা হচ্ছে সেটাই এখানে মনে হচ্ছে সঠিক। তাহলে এখানে 1 এবং 2 স্টেটমেন্ট দুটোই এখানে ভুল হচ্ছে। তারপরের কোশ্চেনটা দেখব যে ফ্যাটে দ্রাব্য ভিটামিন হলো, কিছু ভিটামিন আছে যেগুলো জলে দ্রাব্য হয়, কিছু ভিটামিন আছে সেগুলো ফ্যাটে দ্রাব্য হয়। তাহলে ফ্যাটে দ্রবণীয় যেসব ভিটামিন সেগুলো হলো এ, ডি, ই, কে, এগুলো। তার মানে ভিটামিন ই হবে, ভিটামিন এ হবে, ডি হবে, মানে সবগুলোই এখানে অ্যান্সার হবে। আর ভিটামিন বি অ্যান্ড সি এরা কি হয়, এরা হচ্ছে ওয়াটার সলিউবল। তাহলে এখানে ওয়াটার সলিউবল হচ্ছে এটা। তাহলে এখানে সঠিক উত্তর যেটা হবে যে সবগুলোই ভিটামিন ই, ভিটামিন এ, ভিটামিন ডি সবগুলোই হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। 29 কোশ্চেনটা দেখবো। 29 নম্বর কোশ্চেনটা দেখব। প্রদত্ত কোন উৎসেচকটি হলো এক প্রকার আরএনএ এনজাইম, মানে আরএনএ যুক্ত উৎসেচক কোনটা হচ্ছে এখানে। তাহলে এখানে যে আরএনএ যুক্ত যে উৎসেচকটা সেটাকে বলা হয় রাইবোজাইম বলা হয়। রাইবোজাইম সাধারণত আমরা কি জানি উৎসেচক প্রোটিন দ্বারা নির্মিত হয়, কিন্তু খুব খুব কম সংখ্যক উৎসেচক আছে যেগুলো কি দ্বারা নির্মিত হয়, আরএনএ দ্বারা নির্মিত হচ্ছে, এবং এই উৎসেচকগুলো সাধারণত রাইবোজোমে থাকে। রাইবোজোম কোষীয় অঙ্গাণুর ভেতর উৎসেচকগুলো থাকে এবং এরা প্রোটিন তৈরিতে হেল্প করে, প্রোটিন সিনথেসিসে হেল্প করছে। তাহলে আরএনএ এনজাইমকে বলা হয় রাইবোজাইম। বাকি যে এনজাইমগুলো আছে সেগুলো কিন্তু সব প্রোটিন জাতীয় এনজাইম। অক্সিডোরিডাক্টেজ যেটা অক্সিডেশন রিডাকশনে হেল্প করে, এটা প্রোটিন জাতীয়। পেপসিন এনজাইম যেটা পাকস্থলী থেকে খরিত হয়, এটাও একটা প্রোটিন জাতীয় এনজাইম। লাইগেজ যেটা নর্মালি ডিএনএ লাইগেজ, ডিএনএ রেপ্লিকেশনের সময় ওকাজকে ফ্র্যাগমেন্টগুলোকে জুড়তে সাহায্য করে, এটাও একটা প্রোটিন জাতীয়। বাট এখানে রাইবোজাইম যেটা আছে সেটা হচ্ছে আরএনএ জাতীয়। তাহলে এখানে কারেক্ট অপশন 29-এর এ হবে। তারপর 30-এরটা দেখো একটু। একটি ডিএনএ অণুতে 20% থাইমিন থাকলে কত শতাংশ সাইটোসিন থাকবে। তাহলে একটা ডিএনএতে যদি থাইমিন থাকে 20%, থাইমিন ইজ ইকাল টু 20%, তাহলে এখানে বলেছে সাইটোসিন কত পার্সেন্ট থাকবে। তাহলে ডিএনএতে যদি থাইমিন 20% থাকে, চার্কোভ রুল অনুযায়ী আমরা কি জানি যে একটা ডিএনএতে থাইমিন যত থাকবে অ্যাডিনিন তত থাকবে, বা অ্যাডিনিন যত পার্সেন্ট থাকে থাইমিন তত পার্সেন্ট থাকবে। তাহলে যদি থাইমিন 20% হয় তাহলে অ্যাডিনিনও হবে 20%। তাহলে সাইটোসিন কত পার্সেন্ট হবে, তাহলে কি হবে, টোটাল যদি ডিএনএটা 100 হয়, 100%, তাহলে 100%-এর মধ্যে 20 20 40, 20 + 20, তাহলে কি হলো, তাহলে এখানে 100 - 40 মানে কি হচ্ছে 60% হচ্ছে কি, 60%-এর মধ্যে কি কে থাকবে, গুয়ানিন এবং সাইটোসিন। তাহলে গুয়ানিন এবং সাইটোসিন 60%-এর মধ্যে থাকছে, তার মানে নিশ্চয়ই গুয়ানিন 30% থাকবে, আর কি থাকবে, সাইটোসিন থাকবে 30%, তাই তো, সাইটোসিন থাকবে 30%। তাহলে এখানে যে কারেক্ট অপশন হবে সেটা হচ্ছে 30% হবে। তাহলে 30-এর যে সঠিক উত্তর এটা 30%, কারণ চার্কোভ রুল অনুযায়ী কী হয়, একটা ডিএনএ যদি 100% হয়, সেখানে অ্যাডিনিন যত পার্সেন্ট থাকবে থাইমিন তত পার্সেন্ট, গুয়ানিন যত পার্সেন্ট থাকবে সাইটোসিন তত পার্সেন্ট। তাহলে অ্যাডিনিন এবং থাইমিন মিলে থাকে কত পার্সেন্ট, 40%। তাহলে 100 থেকে 40 বাদ দিলাম, বাকি পড়ে থাকলো 60%। এই 60%-এ কে থাকবে, গুয়ানিন সাইটোসিন। তার মানে গুয়ানিনের পরিমাণ যদি সাইটোসিনের সমান হয় তাহলে গুয়ানিন থাকবে 30%, সাইটোসিন থাকবে 30%। ওই জন্য কারেক্ট অপশান এখানে হবে সেটা হচ্ছে, এখানে যেটা কারেক্ট অপশান হবে সেটা হচ্ছে 30% হবে এখানে কারেক্ট অপশান। তারপর দেখব যেটা 31-এর কোশ্চেনটা দেখব। দুটি এম দশার মধ্যবর্তী দশা হলো, দুটি এম দশার মধ্যবর্তী দশা। তাহলে আমরা যদি দেখি, এক সেকেন্ড এটাকে ইরেজ করে দিই। দুটি এম দশার মধ্যবর্তী দশা, তাহলে দুটি এম দশার যদি মধ্যবর্তী দশা দেখি আমরা যদি কোষচক্র দেখি, কোষচক্র বা এখানে সেল সাইকেল যদি দেখি, তাহলে নর্মালি যেটা দেখতে পাই যে এটা হলো G1 দশা, তারপরে একটা দশা আছে এটা S দশা, তারপর G2 দশা, তারপর যে দশা আছে এম দশা। এম দশার ক্ষেত্রে প্রোফেজ,
মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে এই দশাটাকে বলা হয় এম দশা। এবার আমরা কোশ্চেনটা একটু দেখে নেব যে দুটি এম দশার মধ্যবর্তী দশা। তাহলে এম দশার মধ্যবর্তী দশা কি হবে? এম দশার মধ্যবর্তী দশা যদি আমরা দেখি তাহলে এই G1S G2 যে দশা আছে এটাকে বলা হয় ইন্টারফেজ দশা বলা হয়, ইন্টারফেজ। তাহলে এম দশা, একটা G2 দশা, একটা এম দশা, পরে আর একটা এম দশা। তাহলে কী হবে? ধরো এখানে একটা এম দশা, তারপরে ইন্টারফেজ আসবে, তারপর আবার এম দশা, এটা হবে। তাহলে এম দশা, ইন্টারফেজ, আবার এম দশা, এম দশা, তারপর আসে ইন্টারফেজ, তারপর আবার আসবে এম দশা। এভাবেই কিন্তু সেল সাইকেলটা চলতে থাকে। তাহলে দুটি এম দশার মধ্যবর্তী দশাটাকে আমরা বলবো ইন্টারফেজ, এবং ইন্টারফেজের আন্ডারে পড়ে G1S G2 এটা পড়ছে। তাহলে এখানে কারেক্ট অপশন হবে ইন্টারফেজ হবে। দুটি এম দশার মধ্যবর্তী দশাকে ইন্টারফেজ বলা হয়, যেটা হচ্ছে অপশন বি এ আছে। তারপর 32 কোশ্চেনটা দেখব। কোনো কোষে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n = 30। একটা ডিপ্লয়েড কোষ যার ক্রোমোজোম সংখ্যা 2n = 30, ওই কোষে মিওসিস বিভাজন হলে যে অপত্য তৈরি হবে তার ক্রোমোজোম সংখ্যা কত হবে? তাহলে কি হয়, মিওসিস কোষ বিভাজনে যেটা হয় যে ডিপ্লয়েড কোষ থেকে তৈরি হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। 2n যদি হয় তাহলে n হয়ে যাবে, তাই না? মিওসিস কোষ বিভাজন কি জানি, মিওসিস কোষ বিভাজনে যেটা হয়, একটা ডিপ্লয়েড কোষ যদি থাকে, সেই কোষে কি হয়, মিওসিস হয়, তো কি হয়, 4টে হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়। তার মানে ক্রোমোজোম সংখ্যা যদি ডিপ্লয়েড কোষে 30টা থাকে, তাহলে কি হবে, কোষ বিভাজনের পরে যে অপত্য কোষ তৈরি হবে, যে হ্যাপ্লয়েড কোষগুলো তৈরি হবে, সেটা সংখ্যাটা হাফ হয়ে যাবে। তার মানে কী হবে, এখানে 15 হবে। তো 30টা ছিল ডিপ্লয়েড কোষে, মিওসিসের পরে কি হবে, সে ডিপ্লয়েড কোষটা হ্যাপ্লয়েড হয়ে যাবে, মানে এখানে ক্রোমোজোম সংখ্যা হয়ে যাবে হাফ। তাহলে এখানে যেটা হাফ কোষ অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 15 হবে, এখানে 15টা হয়ে যাবে। তারপর দেখো 33টা, প্রদত্ত কোন বৈশিষ্ট্যটি লেপ্টোটিন দশার বৈশিষ্ট্য নয়? লেপ্টোটিন দশার বৈশিষ্ট্য নয়, তাহলে প্রথমে জানতে হবে যে লেপ্টোটিন দশা অ্যাকচুয়ালি কী। লেপ্টোটিন দশাটা হচ্ছে মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 দশার প্রথম যে দশাটা সেটাকে বলা হয় লেপ্টোটিন দশা। মিওসিস কোষ বিভাজনে যে প্রোফেজ 1-এর ক্ষেত্রে যে প্রথম দশাটা সেটাকে বলা হয় লেপ্টোটিন দশা। তাহলে কী কী আমরা জানি, এখানে দশা কী কী থাকে, লেপ্টোটিন দশা, জাইগোটিন দশা, প্যাকাটিন দশা, ডিপ্লোটিন দশা, ডায়াকাইনেসিস দশা, এরকম আমরা দশা জানি। এটা কি, এগুলো হচ্ছে প্রোফেজ 1-এর দশা। তাহলে লেপ্টোটিন দশা যেটা আছে সেই দশার যে বৈশিষ্ট্যগুলো হয়, এটা হয় বোকে স্টেজ, যেটা হবে সরু সুতোর মতো ক্রোমোজোম, এটাও হবে সাইনেজেসিস, এটাও হয়। সাইন্যাপসিসটা এখানে হবে না, কারণ সাইন্যাপসিস যেটা হয় সেটা কি অ্যাকচুয়ালি, সাইন্যাপসিসটা যেটা হয় সেটা হচ্ছে জাইগোটিন দশার বৈশিষ্ট্য। সাইন্যাপসিসটা জাইগোটিন দশার বৈশিষ্ট্য, কিন্তু অন্য অপশন যেগুলো দেখছি যে লেপ্টোটিন দশাতে কী হয়, বোকে স্টেজ, মানে এই দশাটাকে বোকে স্টেজ বলা হয়। তাহলে এই জিনিসটা একবার দেখে নেবো যে বোকে স্টেজ জিনিসটা কি। তাহলে এটা হচ্ছে বোকে স্টেজ, মানে কি হয়, লেপ্টোটিন দশায় যদি কোষটা একটা অ্যানিম্যাল সেল হয়, তখন কি হয়, ক্রোমোজোমগুলো আছে সেগুলো কি হয়, যে কোষ যেটা নিউক্লিয়ার মেমব্রেন আছে, যেটা নিউক্লিয় পর্দা, সেই নিউক্লিয় পর্দার কাছে এভাবে কি হয়, ফুলের তোড়ার মতো একটা গঠন দেখায়। এই যে ফুলের তোড়ার মতো গঠন, যে বোকে, ফুলের তোড়াকে কী বলা হয়, বিয়েতে যখন দেওয়া হয় বোকে, তাহলে এটাকে বলা হয় বোকে স্টেজ। এটা ডার্লিংটন বলে একটা বিজ্ঞানী আছে, উনি এই টার্মটা দিয়েছিল, এটাকে বোকে স্টেজ বলা হয় অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে। আর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে এরকমই একটা গঠন দেখা যায়, সেটাকে বলা হয় সাইনেজেসিস। তাহলে বোকে স্টেজ এবং সাইনেজেসিস লেপ্টোটিন দশাতেই কিন্তু দেখা যায়। আর একটা কী দেখা যায় লেপ্টোটিন দশায়, সরু সুতোর মতো ক্রোমোজোমগুলো সরু হয়, সুতোর মতো থ্রেড লাইক হচ্ছে, এটা লেপ্টোটিন দশায় দেখা যায়। কিন্তু সাইন্যাপসিস কোথায় দেখা যায়, জাইগোটিন দশায় দেখা যায়। জাইগোটিন দশায় কী হয়, সমস্ত ক্রোমোজোমগুলো কী হয়, এটা একটা ক্রোমোজোম আর এর একটা সমস্ত ক্রোমোজোম, এগুলো কী হয়, পাশাপাশি আসে এবং কী হয়, জোড় বাঁধে। এখানে সাইনাপটোনিমাল কমপ্লেক্সের মাধ্যমে ক্রোমোজোমগুলো জোড় বাঁধে। এই যে ক্রোমোজোমগুলো জোড় বাঁধছে, সমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোমে যে পেয়ারিংটা হয়, এটাকে বলা হয় সাইন্যাপসিস। তাহলে এটা কিন্তু লেপ্টোটিন দশার বৈশিষ্ট্য না, সাইন্যাপসিস জাইগোটিন দশার বৈশিষ্ট্য। ওই জন্য এখানে কারেক্ট অপশান হবে সাইন্যাপসিস, অপশান ডি। তারপরের কোশ্চেনটা একটু আমরা দেখে নেব যে তারপরের কোশ্চেনটা যদি দেখি, একই ক্রোমোজোমে অবস্থিত দুটো জিনের মধ্যে ক্রসিং ওভার ঘটা নির্ভর করে কার উপরে? তাহলে ধরো যে এটা ক্রোমোজোমের, এখানে একটা দেখে নেবো যেটা কি হয় অ্যাকচুয়ালি, যে ধরো এটা একটা ক্রোমোজোমের একটা খণ্ড,
ডিএনএর একটা ক্রোমোজোমের একটা অংশ এভাবে দেখতে পাচ্ছি। ধরো এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে, এ বি, দুটো জিন। তাহলে ক্রসিং ওভারটা কিসের ওপর নির্ভর করে? এই যে দুটো জিন আছে একটা ক্রোমোজোমে, সেখানে ক্রসিং ওভারটা কিসের ওপর নির্ভর করে? অপশন এ বলছে ক্রোমোজোমের দৈর্ঘ্যের ওপর, অপশন বি বলছে জিন দুটির কার্যকারিতার উপর, অপশন সি বলছে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর, অপশন ডি বলছে জিন দুটির মধ্যবর্তী দূরত্বের উপর। তাহলে আমরা এটা যেটা জানবো যে অ্যাকচুয়ালি এখানে অপশন যেটা সঠিক সেটা হচ্ছে জিন দুটির মধ্যবর্তী দূরত্বের উপর। তাহলে ক্রসিং ওভার কতটা হবে, যে বেশি হবে না কম হবে, বা হতে পারে কি পারে না, টোটালটাই ডিপেন্ড করে জিনের দূরত্ব। তাহলে এখানে যে জিনের ডিস্ট্যান্স আছে, এই ডিস্ট্যান্সের উপর নির্ভর করে, এই ডিস্ট্যান্সের উপর নির্ভর করছে যে ক্রসিং ওভার কতটা হতে পারে, কত পার্সেন্ট হতে পারে সেটা। এবং একটা জিনিস আমরা মনে রাখবো যে যদি ডিস্ট্যান্স দুটো জিনের মধ্যে ডিস্ট্যান্স দূরে থাকে, অনেক দূরে হয়, তাহলে ক্রসিং ওভারটা কিন্তু তত ভালো হবে। তাহলে আর যদি ডিস্ট্যান্সটা খুবই কম হয় তাহলে ক্রসিং ওভারটা কিন্তু কম হবে, কারণ এদের মধ্যে একটা ধর্ম দেখা যায় যেটাকে লিঙ্কেজ বলা হয়। তাহলে জিন যত কাছে থাকবে ক্রসিং ওভার তত কম হবে, আর জিন যত দূরে থাকবে ক্রসিং ওভার তত ভালো হবে। তাহলে এটা মনে রাখতে হবে যে ক্রসিং ওভারটা যে নির্ভর করে কার উপর, জিনের মধ্যে ক্রসিং ওভার নির্ভর করে জিনের মধ্যে যে দূরত্ব আছে ডিস্ট্যান্স, এই দূরত্বের উপরে নির্ভর করছে। তারপর পরের কোশ্চেনটা দেখবো, একটি আদর্শ কোষচক্রের দশাগুলো সঠিক পর্যায়ক্রম হলো। তাহলে একটা কোষচক্রে যদি দশা দেখি তাহলে কি হয়, প্রত্যেকে আমরা জানি G1S G2M, G1S G2M। তাহলে এখানে যে অপশানটা আছে প্রথমটা তো হচ্ছে না, G1 এর পর G2 হবে না, তারপর দ্বিতীয়টা দেখো MS, এটাও হচ্ছে না, SM G1 G2 এটাও হবে না, তারপরেরটা দেখো G1S G2M। পরপর এই যে দশাগুলো কোষচক্রের G1S G2M, তাহলে এটা হচ্ছে সঠিক, এটা আমরা সবাই জানি। এবং আমরা এখানেও দেখলাম যে G1S G2 আর এটা M, তাহলে কোষচক্রে পরপর দশাগুলো এইভাবে সাজানো হয়। তাহলে আমরা এখানে যে কোশ্চেন টোটাল 35টা কোশ্চেন আলোচনা করলাম এবং একটা আইডিয়া অবশ্যই পেলাম যে কেমন অ্যাকচুয়ালি হতে পারে, কোশ্চেন কেমন আসতে পারে। তাহলে এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা একটু ভালো করে জিনিসগুলো দেখবে, কারণ হাতে খুব সময় খুব কম। ভালো করে পড়াশোনাটা করবে এবং জিনিসগুলোকে ভালো করে দেখবে। ঠিক আছে, থ্যাংক ইউ।